8 জানুয়ারি রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিটরসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিক্ষোভ ডেকে ঢাকায় নিষ্ক্রিয় বিএনপি, বিভিন্ন জেলায় নেতাকর্মী আটকের অভিযোগ। হুজুগে মেতে নয়, প্রতিষ্ঠান সম্পর্কে জেনে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর। অরক্ষিত রেল ক্রসিং, কালিয়াকৈরের ট্রেনের ধাক্কায় এক পরিবারের 4 জন সহ নিহত 5। দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলেও রাজধানীতে নিষ্ক্রিয় ছিলেন বিএনপির নেতাকর্মীরা। সকাল থেকে জনশূন্য ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দুপুরের পর সেখানে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে সারা দেশে বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা ও গ্রেপ্তারের অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। বিএনপি ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে রাজধানীতে সমাবেশ না করতে দেওয়ার প্রতিবাদে রোববার বিক্ষোভ ডাকে বিএনপি। তবে রাজপথে ছিল না দলটির নেতাকর্মীরা। সকাল থেকে নয়াপল্টনের জনশূন্য কেন্দ্রীয় কার্যালয় ঘিরে ছিল পুলিশ। দুপুরের দিকে বেষ্টনী তুলে নেওয়ার পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একে একে কার্যালয়ে আসেন নেতাকর্মীরা। তবে রাজধানীর বাইরে নানা জেলায় পুলিশের বাধা উপেক্ষা করে কর্মসূচি পালন করে তৃণমূল নেতাকর্মীরা। বরিশালে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পণ্ড হয়ে যায় পুলিশের বাধায়। খুলনায় বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। ঝিনাইদহেও কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বগুড়া শহরের নানা পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকলেও হয়েছে বিক্ষোভ। বিএনপি ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস। পরে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের নানা স্থানে বিএনপির বিক্ষোভে পুলিশ ও ক্ষমতাসীন দলের লোকজন হামলা করেছে বলে অভিযোগ তার। দুরন্ত দুর্নিবার আন্দোলনের শক্তি টের পেয়ে আওয়ামী নেতারা ভয়ে আবোল তাবোল বকছে, আর তাই বিএনপির কর্মসূচিতে পুলিশকে লেলিয়ে দিচ্ছে। কিন্তু এভাবে তারা নিস্তার পাবে না। বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী ক্যাডারদের হামলা ও নির্যাতন নিপীড়নের ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় অস্ত্রের মুখে গণদাবি আদায়ের আন্দোলন কঠিন বলেও মন্তব্য করেন রিজভী। জানান সরকারকে সুস্থধারা রাজনীতিতে ফেরার আহ্বান। বিজয় হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির বিক্ষোভ কর্মসূচি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ.এম. খায়রুজ্জামান লিটন, আছেন চট্টগ্রাম মহানগর সভাপতি ডক্টর শাহাদাত হোসেন, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান এবং রেজাউল করিম মন্টু আছেন সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগের। জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজ রাজশাহীতে বিএনপির কর্মসূচি কেমন হয়েছে, আপনি এর সম্পর্কে জানা আছে কিনা আপনার? লিটন ভাই। জি, ধন্যবাদ আপনাকে। আজকে বিএনপির যে ঘোষিত কর্মসূচি ছিল, পালন করার কথা ছিল, তার কোনো রেশ মাত্র আমরা রাজশাহীতে লক্ষ্য করি নাই। কোথাও কোনো জমায়েত বা বিক্ষোভ মিছিল বা কোনো ধরনের কোনো বিক্ষোভ কিছুই। লিটন ভাই, এর কারণ কি একটি এরকম হতে পারে যে সরকারের পক্ষ থেকে অনেক হুমকি বা ধমক বা ভয়ের ব্যাপার ছিল? লিটন ভাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হতে পারছেন না। আমি ডক্টর শাহাদাত হোসেনের কাছে চলে যেতে চাচ্ছি। ডক্টর শাহাদাত হোসেন, বিএনপির বিক্ষোভ মিছিলে বা বিক্ষোভ কর্মসূচিতে কোনো হামলা বা পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা, এই ব্যাপারে আপনার বক্তব্য একটু জানতে চাইছিলাম। রুহুল কবির রিজভী ভাই বলছেন সারা দেশেই বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন। ডক্টর শাহাদাত। না, আপনারা জানেন যে 5 জানুয়ারি আমরা চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আমরা কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছিলাম। যদি আমরা লালদিঘির ময়দান চেয়েছিলাম এবং কাজীরদেউরি চত্বর, আমরা পাইনি অনুমতি। তারপরে আমরা মিছিল করেছি, সমাবেশ করেছি, পুলিশ ছিল, হাজারো পুলিশ, তার বাধা উপেক্ষা করে আমরা করেছি। এবং আজকেও সমাবেশ হয়েছে, বিক্ষোভ সমাবেশ, কেন্দ্রীয় কর্মসূচি যে ঘোষণা করেছে এবং আমরা সেটা করেছি। অনেক পুলিশ সেখানে ছিল, তারপরও তাদের বাধা অতিক্রম করে আমরা করেছি। আজকে যেটা ঢাকাতে আমাদের যে জিনিসটা আমাদের আসলে বলা দরকার, যে আজকে সরকার জন আতঙ্কে ভুগছে। কারণ আজকে আমাদের যে 5 জানুয়ারির যে ইলেকশন হয়েছে, সেই 5 জানুয়ারির নির্বাচনে সরকারের কাছ থেকে 95% মানুষ আস্থা ফিরিয়ে নিয়েছে, 5% মানুষ শুধুমাত্র তাদের সাথে আছে। যার কারণে জনগণের কে ভয় পাচ্ছে এই সরকার। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যখন সমাবেশ হয়, লাখো মানুষের ঢল নামে, এইটাই হচ্ছে তাদের ভয়
এই যে আজকে ঢাকা সহ সারা বাংলাদেশে তারা বড় বড় জায়গায় সমাবেশ করতে তারা দিচ্ছে না। ডক্টর শাহাদাত আমরা আবার আসবো আপনার কাছে। আপনি কি এই কথা একটু বলবেন যে আপনাদের কর্মসূচিতে পুলিশ বা ক্ষমতাসীন লোকজনরা কোন রকম হামলা করেছে কিনা আজকে? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম শাখা আপনারা জানেন যে সাংগঠনিকভাবে শক্তিশালী। আমরা আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের কমিটি রয়েছে এবং ইতিমধ্যেই সাংগঠনিকভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের নতুনভাবে ঢেলে সাজাচ্ছি এবং আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার কারণে ইনশাআল্লাহ আমরা ধরেন ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় কর্মসূচি পালন করি এবং প্রত্যেকটা কর্মসূচি সাকসেসফুলি আমরা পালন করছি। ডক্টর শাহাদাত আপনাকে ধন্যবাদ। সাংগঠনিক ভিতের একটা ব্যাপার আছে। ডক্টর শাহাদাত আপনাকে ধন্যবাদ। আমি আবার লিটন ভাইয়ের কাছে একটু যাচ্ছি। লিটন ভাই, আপনি বলছেন যে রাজশাহীতে কোনো কর্মসূচি হয় নাই, এর একটি কারণ কি সরকার বা আপনাদের দলের পক্ষ থেকে বাধা দেওয়ার কারণে বিএনপি এই কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি করতে পারলো না? লিটন ভাই, না, আমাদের দলের পক্ষ থেকে বাধা দেওয়ার বিষয়টি আমরা আমাদের কর্মসূচির মধ্যে রাখি নাই। আমরা নিজেরা বিভিন্ন পয়েন্টে ছিলাম, 5 তারিখে ছিলাম মূলত। আর আজকেও আমাদের প্রস্তুতি মারমুখী কোনো প্রস্তুতি ছিল না। পুলিশ প্রশাসনকেও আমি কোথাও সেইভাবে একেবারে জঙ্গি অবস্থায় দেখি নাই। আসলে তারা কোনো জমায়েতই পারে নাই এবং সেখানে যে সাহস লাগে বা যে আন্দোলন করতে গেলে যে দৃঢ়তা লাগে সেটার ব্যাপক অভাব রাজশাহীতে পরিলক্ষিত হচ্ছে। কারণ এখানে প্রকাশ্য গ্রুপিং হয়ে গেছে এবং দলটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই 2 ভাগে বিভক্ত করার ক্ষেত্রে আপনাদের কোনো অবদান আছে লিটন ভাই? বিএনপি 2 ভাগে বিভক্ত হওয়ার ক্ষেত্রে সেটা তো রাজনৈতিক বিষয়। সেটা রাজনৈতিক বিষয়। লিটন ভাই, আপনি আমাদের সঙ্গে থাকবেন। মোহাম্মদ মনিরুজ্জামান আছেন, খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক। মনিরুজ্জামান ভাই, আমরা জানি যে খুলনা কেডি ঘোষ সড়কে জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি করেছে আজ নেতাকর্মীরা। আমাদের প্রশ্ন হচ্ছে, বিএনপির এই কর্মসূচিতে পুলিশ বা আওয়ামী লীগ দলের কেউ কোনো বাধা দেওয়ার চেষ্টা করেছে কিনা? হ্যাঁ, মূলত 5ই জানুয়ারিতে আমরা যে কর্মসূচি নিয়েছিলাম কালো পতাকা মিছিল, সেখানেই মূলত বাধাটা দেওয়া হয়েছে এবং আমরা যেন বেরোতে না পারি তার জন্য আমাদেরকে দলীয় কার্যালয়ের সামনে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। আজকেও সেই একই অবস্থা। আমরা যে আজকে বিক্ষোভ সমাবেশ করছি এবং সেখানে যেন সীমিত পর্যায়ে শেষ হয়, পুলিশ সেই কারণে তার চারিদিকে ঘিরে রেখেছিলেন এবং তারা কোনো অবস্থাতেই আমাদের নেতাকর্মীদেরকে মিছিল করে বের হতে দেয়নি। এবং এই ধারা চলছে, সারা দেশে যেমন হামলা হচ্ছে, সারা দেশে যেমন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে কখনোই রাজপথে নামতে দেওয়া হচ্ছে না, বিএনপিকে কখনোই প্রকাশ্যে সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা সমাবেশ করার অনুমতি চাইছি হাদিস পার্কে, আমরা মহারাজ চত্বরে এবং সমাবেশ করার অনুমতি চাইছি, কিন্তু তারা দিচ্ছে না। আমাদেরকে দলীয় কার্যালয়ের সামনে চারিদিক দিয়ে ঘিরে সমাবেশ করতে হচ্ছে। এটা গণতান্ত্রিক পরিবেশের খুবই অভাব দেশে। আমরা মনে করি যে এতে কোনো লাভ হচ্ছে না সরকারের, বরঞ্চ সাধারণ মানুষ দেখছে যে সরকারি পেটোয়া বাহিনী বিরোধী দলের কর্মসূচিতে বাধা দিচ্ছে এবং বিরোধী দল অবরুদ্ধ হয়ে আছে। এটা তো কারো জন্যই মঙ্গলকর হবে না বলে আমি মনে করি। সেই কারণে অনতিবিলম্বে এই সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করে আমাদেরকে প্রকাশ্যে রাজনীতি করার, আমাদের কথা বলার, জনগণকে আমাদের সঙ্গে মিছিল করার, মিটিং করার এই অনুমতিগুলো যদি ফর্মালি দেওয়া হয়, আমি মনে করি তখন দেশে শান্তি আসবে এবং একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি আমাদের দরকার, যে শর্ত আমাদের দরকার, সেটা আমরা সবাই মিলে পালন করতে পারব। মনিরুজ্জামান ভাই, আপনাকে ধন্যবাদ। মন্টু ভাই, আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, দেশ স্বাধীন করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাধারণ মানুষের গণতান্ত্রিক ইস্যুতে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে যখন এই অভিযোগ করা হয়, আওয়ামী লীগ মিটিং করতে দেয় না, মিছিল করতে দেয় না, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবরুদ্ধ করে রাখে, কর্মীদের একজোট হতে দেয় না, সেটি আপনি কিভাবে দেখেন? আপনার কাছে এই অনুভূতিটা কি হয় তখন? মন্টু ভাই। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনি যে কথাটি বললেন, যে অভিযোগের কথা বললেন, এই কথাটার আদৌ কোনো সত্যতা আছে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে না। আমরা বগুড়া যারা আওয়ামী রাজনীতি করি, আমি একজন আওয়ামী লীগের ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে পারি, একসময় এই বগুড়াকে বিএনপির ঘাঁটি বলে আখ্যায়িত করা হতো এবং এর একটা বাস্তবতাও ছিল, সত্যতাও ছিল, এটা অস্বীকার করব না। তবে বর্তমানে বিএনপির সেই সাংগঠনিক অবস্থাটা নেই।
আজকে সারা দেশব্যাপী একটি কর্মসূচি ছিল। বগুড়াতে যে এই ধরনের বিএনপি একটা কর্মসূচি পালন করেছে, আমার বিশ্বাস যে অনেক মানুষ সেটা জানেই না। তাদের দলীয় অফিসের সামনে খুবই নগণ্য সংখ্যক কিছু নেতাকর্মীদেরকে নিয়ে তারা একটা সমাবেশ করেছেন বলে আমি শুনেছি। জি, মন্টু ভাই আপনাকে ধন্যবাদ। মন্টু ভাই আপনাকে ধন্যবাদ। তবে আপনি যদি আজকে আমাদের গণমাধ্যমগুলির দিকে একটু লক্ষ্য রাখতেন তাহলে নিশ্চয়ই এর সত্যতা আপনি পেতেন। আমরা একটা বিরতি নিচ্ছি মন্টু ভাই, বিরতির পর ফিরে এসে নিশ্চয়ই আপনাদের সাথে আরো কথা হবে। আমি শুধু আপনাকে বলে রাখতে চাই, একই প্রশ্ন আমি লিটন ভাইকেও করতে চাই। লিটন ভাই, আপনি নিশ্চয়ই আজকে জানেন যে কামরাঙ্গীরচর থানার মিছিলে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা হামলা চালিয়ে 7 জন নেতাকর্মীকে আহত করেছে। এটি একটি অভিযোগ। অবশ্যই আরেকটি অভিযোগ হচ্ছে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দলের বিক্ষোভ কর্মসূচিতে হামলা চালায়, তাণ্ডব চালায় এবং ব্যাপক বাধা দিয়েছে, সেটি রিজভী ভাই অভিযোগ করেছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে এই বিষয়ে আরো শুনতে। মন্টু ভাই, আপনি শেষ করছিলেন, আমি প্রশ্ন করেছিলাম আপনার কাছে এবং লিটন ভাইয়ের কাছে যে আওয়ামী লীগের রাজনীতিবিদ হয়ে আওয়ামী লীগ যেরকম গণতন্ত্রের শোষণকারী, সেটি শুনতে আপনাদের কেমন লাগে এই অভিযোগটি? মন্টু ভাই। না, এই প্রশ্নটা বা এই অভিযোগটা আমরা শুনতে চাই না, বা এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গেও আমরা সম্পৃক্ত থাকতে চাই না। আমি বগুড়ার প্রেক্ষাপটটা আপনার সামনে আপনারা অবগতির জন্য একটু বলতে চাই। আজকে বিএনপি বগুড়াতে তারা যে কর্মসূচিটা পালন করলো তাদের পার্টি অফিসের সামনে, এতটাই স্বল্প সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে এই কর্মসূচিটা তারা পালন করলো, যেখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা অথবা আমাদের দলীয় কোনো নেতাকর্মীরা তাদের কোনো বাধার সৃষ্টি করে নাই। তা সত্ত্বেও কিন্তু অত্যন্ত একটা পোর শোডাউন করেছে তারা। এর থেকে এখান থেকে পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে বগুড়াতে অ্যাটলিস্ট বিএনপির সাংগঠনিক অবস্থা যে অত্যন্ত নাজুক, এটা তাদের কর্মসূচির মধ্য দিয়ে অত্যন্ত পরিষ্কার। মন্টু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সাজ্জাদ হোসেনের কাছে আবার যেতে চাই যে সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্ন অভিযোগ করতে পারি, কিন্তু একথা তো ঠিক, ধীরে ধীরে সাংগঠনিকভাবেও অনেক দুর্বল হয়ে পড়েছে বিএনপি। এটি আপনি স্বীকার করবেন কিনা ডক্টর সাজ্জাদ? না, যে জিনিসটি সবচেয়ে বড় দরকার সেটি হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য প্রতিটি দলকে সমান স্পেস দিতে হবে। আজকে সরোয়ার্দী উদ্যানে আমাদেরকে আজকে হয়তো করতে দিচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ সরোয়ার্দী উদ্যানে সমাবেশ করছে এবং অন্য ছোট দলগুলো আজকে ইভেন চরমোনাইয়ের পীর এবং অন্য ছোট ইসলামিক সংগঠনগুলো আজকে লালদিঘির ময়দান কিংবা আপনার সরোয়ার্দী উদ্যান পায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বড় দল, যে দল বারবার সরকার গঠন করেছে, এই দলটিকে আজকে সমাবেশ করতে দিচ্ছে না। আজকে যে জিনিসটা আমি মনে করছি, এই সরকারের কাঁধে 90-এর এরশাদের স্বৈরাচারী সরকার ভর করেছে, যার কারণে এই যে পতিত স্বৈরাচারী সরকার এই 90 স্বৈরাচারের সাথে মিশে গণতন্ত্রকে তারা নির্বাসনে পাঠিয়েছে। ডক্টর সাজ্জাদ হোসেন, আপনাকে ধন্যবাদ। লিটন ভাই, বিএনপিকে সমান স্পেস দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? বিএনপি সমান স্পেস, অন্তত একটি স্পেস যেখানে তারা তাদের যে এরকম দল সেরকম ভাবে তারা তাদের কর্মসূচি পালন করতে পারে, সেটি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা লিটন ভাই? ধন্যবাদ। আসলে আমি এটিকে দুই ভাগে ভাগ করতে চাই। একটি হলো যে আপনি একটু আগে বলছেন যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ক্ষতিকর বা গণতন্ত্রকে ধ্বংস করছে কিনা, এরকম একটা প্রশ্ন করছিলেন। তো যারা 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করে দেশে একটা অগণতান্ত্রিক সরকারের সূচনা করে, লালিত পালিত করে, বড় বৃক্ষে পরিণত করে, তারপরে জামাত শিবির সঙ্গে হাত মিলিয়ে দেশ চালাতে গিয়ে অসংখ্য মানুষকে নির্যাতন, খুন, গুম করে, যারা বাসে আগুন লাগিয়ে মানুষকে পুড়িয়ে গণতন্ত্রের নামে নির্বাচন বানচাল করতে চায়, বা নির্বাচনের 1 বছর পরে 90 দিন ধরে মহোৎসব করে মানুষ পোড়ানোর, তারা তো গণতন্ত্র রক্ষাকারী দাবি কখনো করতে পারে না। না লিটন ভাই, ওনারা দাবি করছেন না। আমি আপনার কাছে প্রশ্ন করেছিলাম বিএনপি এই স্ট্যাটাসে, যে বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল, একটি আইন মানা রাজনৈতিক দল, এই স্টেজে বিএনপি এটি দাবি করতে পারে কিনা যে তারা একটি সমান স্পেস পাবে? আমি সেই জায়গাতে আসছি। সমান স্পেস তাদেরকে দিলে কি হতে পারে বা কি হয় সেটা আমরা অতীতে দেখেছি। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে সরকারকে সতর্ক থাকতে হয় জানমালের রক্ষা করার জন্য, দেশবাসীকে রক্ষা করার জন্য, এবং তারা তাদের নেতাকর্মীদেরকে নিয়ে
সেই সমাবেশে শিবির বা মৌলবাদীদেরকে প্রবেশ করিয়ে যে কি ধ্বংসাত্মক কাজ করতে পারে সেই তিক্ত অভিজ্ঞতা দেশবাসীর আছে। কাজেই লেভেল প্লেইং স্পেস তারা কিন্তু লিটন ভাই, বিএনপির যেটা ঘোষিত রাজনৈতিক কর্মসূচি সেখান থেকে কি আমরা কোনো নাশকতার কাজ কখনো দেখেছি? বিএনপিকে যখন আপনারা সভা করতে দেন নাই, সমাবেশ করতে দেন নাই, তখন অবরোধ কর্মসূচি বা এই ধরনের কর্মসূচির মতো ঘটনা ঘটেছে, কিন্তু সভা সমাবেশ থেকে কি বিএনপি এরকম কোনো কিছু করেছে আপনি মনে করতে পারেন? আমার মনে পড়তেছে না। আমি মনে করি সভা সমাবেশ শেষ করে ফিরে যাওয়ার পথে তারা একাধিকবার জানমালের ক্ষতি করেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে, দেশের বিভিন্ন স্থানে এই ঘটনাটি তারা ঘটায়। সভা সমাবেশটা শেষ করার পর আপনি সেই আশঙ্কার কথা বলছেন লিটন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মনিরুজ্জামান ভাইয়ের কাছে বলতে চাই যে মনি ভাই, আপনি জানেন যে বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি নিলে এখন দেশবাসী একটু আশঙ্কায় থাকে যে তারা সেই কর্মসূচি আসলে কোন দিকে নিয়ে যাবে। আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলেন এই আশঙ্কা আমরা থেকে কিভাবে আমরা দূর করতে পারবো আমাদের মন থেকে? না, মোটেই বিএনপি কোনো ধ্বংসাত্মক রাজনীতি করে না, গণতান্ত্রিক রাজনীতি করে এবং নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচাইতে দায়িত্বশীল ভূমিকা পালন করে সব সময়। আমরা তো এই জিনিসটা বারবার বলছি যে আপনারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন। বিএনপি মাঠে আছে বা কি অবস্থায় আছে, সাংগঠনিক শক্তি আছে কি নেই, আসলে শক্তি দেখানোর এত প্রশ্ন আসছে কেন আমি এটা বুঝি না। আমরা একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণ করেছি, আপনারা আসেন, সেখানে আপনি যদি আপনার কর্মসূচি গ্রহণযোগ্য হয়, আপনার নেতৃত্ব যদি দেশের মানুষ মেনে নেয়, আপনি ভোটে আসেন না কেন? আপনি একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন দেন। আমি যদি মনে করতে পারি যে ভোটে বিএনপি আসেনি, আসলে আওয়ামী লীগ সরকার বিএনপি ভোটে আসেনি, বিএনপি নির্বাচন বর্জন করেছিল, সেটা একটা পর্যায় ছিল যে আপনারা একদলীয়ভাবে যখন সমস্ত আয়োজন চলছে, নির্বাচন কমিশন যখন হেলে পড়েছে সরকারের দিকে, তখন আমাদের কোনো উপায় ছিল না এবং সেই কারণেই আমরা ওই নির্বাচন কমিশনে আপনি পাশ করলেন মনিরুজ্জামান ভাই, ওই নির্বাচনের কমিশনের অধীনে আপনি পাশ করলেন মেয়র হিসেবে। হ্যাঁ হ্যাঁ, আপনি সেই কথাই আমি মনে করিয়ে দিচ্ছি। 13 সালের জুন মাসে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ব্যাপক জনগণ অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হওয়ার কারণেই তা আর অবাধ নির্বাচনে ফিরে যাচ্ছে না। আপনারা তো তার নির্বাচনেই আসেন নাই মনির ভাই। যাই হোক, সেটি নিশ্চয়ই একটি বড় তর্ক। মোহাম্মদ মনিরুজ্জামান, রেজাউল করিম মন্টু ভাই, ডক্টর শাহাদাত হোসেন, কারুজ্জামান লিটন ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। এডিসপিকে বিরতি নিচ্ছে, ফিরছি তারপরে। সুযোগে মেতে নয়, প্রতিষ্ঠান সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারা দেশে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি এই পরামর্শ দেন। এর আগে আগারগাঁয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে ও যৌক্তিক বিনিয়োগের কলাকৌশল সম্পর্কে নির্দেশনা দিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দেশব্যাপী বিনিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ফিনান্সিয়াল লিটারেসি BD.com সাইট থেকে জানা যাবে পুঁজিবাজারের তথ্য। শেখ হাসিনা জানান, বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে ও প্রতারণা বন্ধে বিনিয়োগ শিক্ষা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে সরকার। পুঁজিবাজার বিকাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি। কোম্পানির আর্থিক বিবরণী এবং অন্যান্য যে সমস্ত তথ্য নেওয়া দরকার সেইগুলি তথ্য নিয়ে তারা যেন বিনিয়োগ করেন, সেটাই আমি চাইব। কোনো তথ্য নেবেন না যেখানে সেখানে একটা বিনিয়োগ করে তারপর সব হারিয়ে তারপরে আসে কি সব দোষ সরকারের, সব দোষ অর্থমন্ত্রীর, এটা যেন না হয়। আর্থিক প্রতিষ্ঠানে দেশে বিনিয়োগ ও নিজস্ব উদ্যোক্তা তৈরির পরামর্শ দেন প্রধানমন্ত্রী। জানান, বর্তমানে $34 বিলিয়ন রপ্তানি আয় হলেও 2021 সালের মধ্যে তা $60 বিলিয়ন নিতে চায় সরকার। পাশাপাশি পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরেছে জানিয়ে বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময় হওয়া অনিয়মের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তারা এসেই সবার আগে হামলা চালায় আমাদের ব্যবসায়ী মহলের উপর। এরে ধরো, ওরে মারো, এই করো সেই করো, কি ট্রুথ কমিশন করে ওখানে একজনকে ধরে এনে তারা যা বলবে তাই বলতে হবে, যা টাকা দিতে বলবে সেই টাকাই দিতে হবে। এই অত্যাচারে আমরা দেখেছিলাম যে ব্যবসায়ী মহলের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছিল। এর আগে আগারগাঁয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2013 নভেম্বরে 10 তলা এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
ঢাকা। পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে আমাদের কথা বলতে আমাদের সাথে আছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, আছেন গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। জনাব সাইফুর রহমান, বহুজাতিক প্রতিষ্ঠানগুলির এখনো পুঁজিবাজারে না আসার একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। গ্রামীণফোনের পর 7 বছরে আর কোনো বহুজাতিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়নি পুঁজিবাজারে। অবস্থার উন্নয়নে সরকার চাপ দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এর কারণ বা এই সম্পর্কিত আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাইছিলাম জনাব সাইফুর রহমান। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টা উল্লেখ করার মতো যে আমাদের দেশে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি ব্যবসা পরিচালনা করছে, পার্শ্ববর্তী দেশের মতো তাদেরকে এদেশে শেয়ার ছেড়ে ব্যবসা করতে হবে এই ধরনের কোনো বাধ্যবাধকতা আরোপিত নেই, যে কারণে তারা বাধ্য নয় যে তাদেরকে পুঁজিবাজারে আসতেই হবে। তবে আমাদের সরকার এবং আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বর্তমানে যেই বিধিমালার আওতায় আইপিওর মাধ্যমে শেয়ারগুলিকে আসার সুযোগ করে দিচ্ছে, সেখানে বুক বিল্ডিং পদ্ধতি বর্তমান আছে এবং বুক বিল্ডিং পদ্ধতিতে আপনার কোম্পানিগুলি তাদের শেয়ারের ন্যায্য দাম পাওয়ার জন্য বিডিং পদ্ধতির মাধ্যমে আইপিওতে আসতে পারে এবং আমাদের দিক থেকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে। তারা যদি আসতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম করব। ইতিমধ্যে আপনারা জানেন সবথেকে বড় ক্যাপিটালাইজেশনের যে কোম্পানি গ্রামীণফোন, তারা এদেশে ব্যবসা করছে। এছাড়াও আরও কিছু বহুজাতিক কোম্পানি বাটা এবং আরও আছে বেশ কিছু, লিন্ডে, এই ধরনের কোম্পানিগুলি এদেশে ব্যবসা পরিচালনা করছে। তো আমাদের দিক থেকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি যদি আসতে চায় আমাদের কোনো আপত্তি নেই পুঁজিবাজারে আসার জন্য, আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। জনাব সাইফুর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব রফিকুল ইসলাম, দেশের অর্থনীতির তুলনায় পুঁজিবাজার আকার এখনো অনেক কম, মোট জিডিপির মাত্র 20%, ভারতে এটি প্রায় 70%। এর কারণ কি বলে আপনি মনে করেন? এই প্রশ্ন আমি অবশ্য জনাব সাইফুর রহমানকে করতে চাই। আরেকটি বিষয়, আমাদের যারা সাধারণ ক্রেতা বিক্রেতা আছেন, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন, সাধারণ বিনিয়োগকারী, তাদের অনেকেই বলছেন তারা এখনো পুঁজিবাজারের উপর আসলে সেইভাবে আস্থা রাখতে পারছেন না, এখনো তাদেরকে বাজারকে অনেক অচেনা এবং অনেক চঞ্চল মনে হচ্ছে। এর কারণই বা কি, জনাব রফিকুল ইসলাম? আপনাকে ধন্যবাদ। আমি আসলে প্রথমত যেটা বলবো যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে আমরা একটা ধন্যবাদ জানাবো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসলে এই কমিশন আসার পরে বা সাবসিকুয়েন্টলি যে ধরনের রেগুলেশনসগুলো আমাদের মার্কেটের একটা ফান্ডামেন্টাল স্ট্রং করার জন্য যে ধরনের রেগুলেশনগুলো দরকার ছিল, কারণ আমাদের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারী এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে। কারণ হচ্ছে আমাদের ইকোনমিতে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে আস্থার কথা যখনই আসবে, সেটা হয়তো অতীতে আস্থা ছিল না, কিন্তু এখন যদি আমরা কোনো ধরনের যে লগুলা দেখি, আমরা স্পেশালি আমাদের ইনভেস্টর প্রোটেকশনের জন্য যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বা আমরা যে কারসাজিগুলো আগে অতীতে দেখেছি, এখন আর কিন্তু এই ধরনের কারসাজি হওয়ার আর কোনো সুযোগ আমরা দেখি না। এবং এখান থেকে আমরা মনে করব যে যেই ধরনের ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো বা যেই ধরনের কোম্পানিগুলো ট্রেড হচ্ছে, আমরা এই ক্ষেত্রে বলবো ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই মুহূর্তে আসলে বিনিয়োগের একটা উত্তম সময় যাচ্ছে এবং সেক্ষেত্রে বিনিয়োগকারীদের যে আস্থার যে ইয়েটা ছিল, অভাবটা ছিল, আমরা মনে করি এটা দিন দিন এটা অলরেডি পুরোপুরি ফিল আপ হয়ে আসতেছে। যেটা আমরা কিন্তু রিসেন্টলি আমরা যদি ট্রেডের টার্নওভার দেখি, সেগুলো কিন্তু অলরেডি আমরা ইম্প্যাক্টেড দেখছি এখানে মার্কেটে। আরেকটা কথা আমি বলতে চাই যে আসলে যখন পুঁজিবাজারের আকারটা নিয়ে যদি একটু বলবে, তখন কিন্তু পুঁজিবাজারের আকারটা নিয়ে যদি একটু বলেন। পুঁজিবাজারের আকারের ক্ষেত্রে আসলে এখানে আমাদের পুঁজিবাজারের আকার এখন আজকে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয় খুব সুন্দর একটা কমেন্ট করেছেন এখানে, যেটা হচ্ছে আমাদের 20% জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে ক্যাপিটাল মার্কেট থেকে, এবং বলেছেন যে আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো আছে সেগুলোকে আমরা যদি ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে অলরেডি এসএসসি যেই ধরনের ইনিশিয়েটিভসগুলো নিয়েছে, আজকে যেটা অলরেডি উদ্বোধন হয়েছে, যেটা আমরা দেখলাম যে ফাইন্যান্সিয়াল লিটারেসিতে, তো এই ক্ষেত্রে আরো পার্টিসিপেশনটা বেড়ে যাবে এবং গভর্নমেন্টের এন্ড থেকে যেই ধরনের আপনার সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটাকে ডেভেলপ করার জন্য যেভাবে আপনার স্টেপগুলো নিচ্ছে, আমরা আগামী কয়েক বছরের ভিতরে দেখবো এইটা আসলে 50 থেকে 60 ভাগের বেশি আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করবে আগামী 4 থেকে 5 বছরের ভিতরে, আমি মনে করি। ওকে জনাব রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি যেহেতু জনাব সাইফুর রহমানকে পেয়েছি, আমি এই প্রশ্নটি একটু করতেই চাই যে ছোট বিনিয়োগকারীরা কি ধরনের সহযোগিতা পাচ্ছেন, যেটিকে আবার অর্থমন্ত্রী বলছেন যে এই সহায়তা দেওয়া বহাল থাকবে, ক্রমান্বয়ে এটি আরো এনহান্স করা হবে। কি সহায়তা আসলে দিচ্ছেন আপনারা ছোট বিনিয়োগকারীদের, জনাব সাইফুর রহমান? আচ্ছা,
প্রথমত আমি যেটা বলতে চাই যে 2010-এর মার্কেট ফলের পরে সরকার 900 কোটি টাকার একটা তহবিল করেছে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা দেওয়ার জন্য। ইতিমধ্যে এই তহবিল থেকে প্রায় 700 কোটি টাকার মতো ছাড় করা হয়েছে, বাকি টাকাগুলি আমরা ছাড়ের প্রচেষ্টায় রয়েছি। সেটা হলো একটা সময়ের বিষয়। আর অন্যান্য ক্ষেত্রে আপনার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরিজাইজেশন করে দিয়েছি পুঁজির শেয়ারের, যেমন A, B, G, N, Z ক্যাটাগরি শেয়ার আছে। আপনারা ভালো মূল্য ভিত্তি সম্পন্ন যেসব কোম্পানি আছে সেগুলির জন্য আপনারা A, B, G, N কোম্পানিতে ইনভেস্ট করার সুযোগ রয়ে গেছে। আর আরও যে বিষয়টা হলো যে আমরা আজকে সচেতন বিনিয়োগ ও সমৃদ্ধ আগামী এই স্লোগান নিয়ে আমরা আজকে আমাদের যে ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম দেশব্যাপী চালু হয়েছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা উদ্বোধন করেছেন আজকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের দেশের ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে বিনিয়োগ সম্বন্ধে সচেতন হয়ে ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি সচেতন এবং ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বলছিলেন জনাব সাইফুর রহমান। আমি রফিকুল ইসলাম সাহেব আপনার কাছে একদমই ছোট করে জেনে নিতে চাই যে এই মুহূর্তে ছোট বিনিয়োগকারীদের কি ধরনের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন সরকার বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে, এরকম কোনো কিছু আপনার মনে হয় কিনা জনাব রফিকুল ইসলাম? যে আমার কাছে এখন মনে হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য আসলে আমাদের মার্কেটের যত ইনফরমেশনগুলো দরকার, কিভাবে তারা বিনিয়োগ করবে বা তাদের নলেজ এনহ্যান্সমেন্টের জন্য বা স্কিল এনহ্যান্সমেন্টের জন্য ইনফরমেশন ফ্লোগুলো আমাদের আরো বেশি ট্রান্সপারেন্সি করা দরকার এবং সেগুলো তাদের সম্পর্কে তাদেরকে আরো বেশি আপনার গুরুত্ব আরোপ করা দরকার, যাতে তাদের ভিতরে একটা বলছিলেন যে জানাটাই আসলে তারা যদি জানেন তাহলে আরো বেশি করে সচেতন হবেন। জনাব রফিকুল ইসলাম, জনাব সাইফুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। রেসপিকে ছোট্ট বিরতি নিচ্ছি। গাজীপুরের ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন 5 প্রাইভেট কার আরোহী। এদের 4 জনই এক পরিবারের সদস্য। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রেল ক্রসিং অরক্ষিত থাকায় প্রায়ই ঘটে এই ধরনের দুর্ঘটনা। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, রেল ক্রসিং অরক্ষিত থাকার বিষয়টি আসলে কি? মানে রেল ক্রসিংটি কি, মানে সেখানে কোনো রেল ক্রসিং নাই নাকি রেল ক্রসিং রক্ষিত আর অরক্ষিত ব্যাপারটা কি আসলে? আসলে বিষয়টি যদি রেল মন্ত্রণালয়ের ভাষায় বলতে হয়, রেল মন্ত্রণালয়ের ভাষা হচ্ছে যে ক্রসিংগুলো রেল মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে, মানে রাস্তার উপর, মানে রেল পথের উপর দিয়ে রাস্তা গিয়েছে, সেই ক্রসিংগুলোই মূলত অনুমোদন প্রাপ্ত। আমি যদি সারা বাংলাদেশের রেল ক্রসিংয়ের হিসাবটা বলি, তাতে দেখা যায় যে 2741টি রেল ক্রসিং রেল মন্ত্রণালয়ের তথ্য মতে রয়েছে। এর ভেতরে 780টি রেল ক্রসিং অনুমোদন প্রাপ্ত, আর বাকি যে 1761টি রেল ক্রসিং রয়েছে এগুলো একটিও অনুমোদন নেই। এসব রেল ক্রসিংগুলো মানে স্থানীয় জনপ্রশাসন অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাবে অথবা এলাকার প্রভাবশালী মানুষজনের প্রভাবে এই যাচ্ছেতাইভাবে এসব রেল ক্রসিংগুলো তৈরি করা হয়েছে। আর বৈধ যে 780টি রেল ক্রসিং রয়েছে তাতেই ঠিকভাবে কিন্তু রেল মন্ত্রণালয় তাদের কর্মী নিয়োগ দিতে পারছে না। এই বৈধ 780টি রেল ক্রসিং এর ভিতরে মাত্র 242টি আমাদের বলা হচ্ছে যে এটি অবৈধ রেল ক্রসিং, তাই কি? জি, অবৈধ রেল ক্রসিং রয়েছে প্রায় 1761টি। এই গাজীপুর যেখানে দুর্ঘটনাটি আজ ঘটেছে সেটি কি একটি অবৈধ রেল ক্রসিং? হ্যাঁ, সেটাও মানে প্রাথমিকভাবে রেল মন্ত্রণালয় থেকে কিছুই জানানো হয়নি, তবে যতটুকু জানা গেছে যে ওই রেল ক্রসিংটিরও কোনো অনুমোদন নেই। এটি কিন্তু আসলে ঢাকার ভেতরের হিসেবের ভেতরে পড়েছে। ঢাকার ভেতরে এবং ঢাকার যে আশপাশের এলাকা রয়েছে সেখানে মোট রেল ক্রসিং রয়েছে 58টি, এর ভেতরে অনুমোদন রয়েছে 35টির, বাকি 23টি রেল ক্রসিংয়ের কোনো অনুমোদন নেই। এই রেল ক্রসিংগুলো দেখা যাচ্ছে অনেক জায়গায় সিটি কর্পোরেশন থেকে দেয়া হচ্ছে, রেল আইন না মানার ফলে না মেনে এই সিটি কর্পোরেশন থেকে এই রেল ক্রসিংগুলো দেয়া হচ্ছে রেল মন্ত্রণালয়ের কনসার্ন ছাড়া। যার কারণে রেল মন্ত্রণালয় থেকেও সব জায়গায় কোনো লোক নিয়োগ দেয়া হয়নি। এর ফলে ওই ক্রসিংগুলোতে কোনো সিগন্যালের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে রেল মন্ত্রণালয়ের সাথে এই বিষয়টি নিয়ে স্থানীয় যে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে তার সাথে একটা বিরোধ দীর্ঘদিন ধরে লেগে আছে, যে রেল আইন যেটি রয়েছে রেল আইন অনুযায়ী কোনো ক্রসিংই রেল মন্ত্রণালয়ের কনসার্ন ছাড়া কেউ দিতে পারবে না, সে স্থানীয় জনপ্রতিনিধি হোক বা অন্য কোনো মন্ত্রণালয় হোক। কিন্তু সারা বাংলাদেশের এলাকাগুলোর যে সার্বিক অবস্থা তাতে করে দেখা গেছে যে এই এলাকাগুলোতে রেল ক্রসিংগুলো যাচ্ছেতাইভাবে জনপ্রতিনিধিদেরই সহায়তায় দেয়া হচ্ছে, যার ফলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আর এই জনপ্রতিনিধিদের
প্রভাব থাকার ফলে রেল মন্ত্রণালয় থেকে কড়াভাবে কোনো ব্যবস্থা নিতে পারছে না। এখন পর্যন্ত এই অবৈধ রেল ক্রসিং এর জন্য প্রায় 100টির মতো মামলা ঝুলছে। এই মামলাগুলোর কোনো সুরাহা করতে পারেনি, মাত্র 20টি মামলা সুরাহা হয়েছে বলে আমি রেল মন্ত্রণালয়ের কাছ থেকে জানতে পেরেছি। বাকি মামলাগুলোর কোনো সুরাহা রেল মন্ত্রণালয় এখন পর্যন্ত করতে পারেনি। আর এই যে অবৈধ রেল ক্রসিং এর কিন্তু ক্ষতির মুখে পড়ছে সাধারণ মানুষজন। গত 3 বছরে রেল মন্ত্রণালয়ের যে হিসেব, তাতে করে প্রায় 200-র উপরে মানুষ এই রেল ক্রসিং এর অবৈধ রেল ক্রসিং এর কারণে মারা গেছে এবং গত 3 বছরের পরিসংখ্যানে আহত হয়েছে প্রায় 5 শতাধিকের উপরে। এবং এই আর্থিক ক্ষতির হিসেব রেল মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রায় 17 কোটি টাকার মতো আর্থিক ক্ষতির সম্মুখীন তারা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তারাও এখন বসেছে, যেহেতু আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের এডিস্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।